ভয়েস দেখে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের অনলাইন ক্লাস 8 অফিসিয়ালি। আমি আপনাদের হচ্ছে 2টা মার্কস দিয়েছি। আপনাদের গুগল ক্লাসরুমে গেলে আপনারা দেখবেন যে 2টা মার্কস দেওয়া আছে। একটা হচ্ছে ক্লাস টেস্টের মার্কস অ্যানাউন্স করেছি, গুগল ফর্মে যেটা হচ্ছে 24 আওয়ার্স এর যে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেখেছিলেন আমি ওটা দেখেছি। আজকের মধ্যে হচ্ছে গিয়ে আপনাদের গুগল ফর্মের ওটাও পেয়ে যাবেন। ওটাও দেখা অলমোস্ট শেষ, মানে কয়েকটা দেখেছে আর কয়েকটা দেখিনি, তো একসাথে মার্কসটা আমি সার্কুলার করি, তো ওখান থেকে পেয়ে যাবেন। তো কেউ যদি 12 বা below 12 পান in total, in that cases you can appear in your makeup examination। এই ক্ষেত্রে আমার সাথে একটু কমিউনিকেশন করে নেবেন, করে মেকআপ এক্সামিনেশনে আপনি জয়েন করতে পারেন, আমি সেই ওয়াইজ আপনাদেরকে হেল্প করব। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে গিয়ে চ্যাপ্টার 4 ফ্রম আওয়ার সেকেন্ড রেফারেন্স বুক, হুইচ ইজ ফ্রম একটু ফুল স্ক্রিন করে নিই, সরি, হুইচ ইজ ফ্রম ম্যানকিউ। এবং ম্যানকিউর বইয়ের আমরা ওখান থেকে ডিমান্ড, মানে আমরা এই যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেখানে আমাদের মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড এন্ড সাপ্লাই নিয়ে কথা বলছিলাম, আমরা মার্কেট নিয়ে আইডিয়া নিচ্ছিলাম। যেহেতু আমরা অ্যাজ অ্যান ইকোনমিস্টদের মতো চিন্তা করা শুরু করেছি, আমরা এন্টারপ্রেনার হব বা অর্গানাইজার হব, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বাজার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এবং মার্কেটে 2টা ফোর্সেস থাকে, ওয়ান ইজ ডিমান্ড এন্ড আদার ওয়ান ইজ সাপ্লাই, মানে 2টা ফোর্স দিয়ে আসলে মার্কেটটা কাজ করে। তো সেটা ডিমান্ড সাইডটা সম্পর্কে আমরা অলরেডি শেষ করে আসছি, তাই না? ডিমান্ড সাইডটা শেষ করেছি না আমরা? Yes, ma'am. কথা বলতে হবে, নাহলে তো আমি ভুলে যাব, মানে আমি ভুলবো না, মানে আমি কনফিউজড হয়ে যাব যে আদৌ শেষ করেছি কিনা। তো ডিমান্ড সাইডটা সম্পর্কে আমরা শেষ করে এসেছিলাম এবং আমরা দেখেছিলাম যে যেখানে কিছু ফ্যাক্টর, মানে একটু যদি রিকল করি, আমরা ডিমান্ড কি জেনেছিলাম যে when you have the willingness and ability both থাকবে, তখন সেটাকে আমরা ডিমান্ড বলেছিলাম। অর্থাৎ একটা প্রোডাক্ট কেনার ইচ্ছাও থাকবে, আবার হচ্ছে কি সামর্থ্যও থাকবে, অর্থাৎ আমি কেনার মানে আমার পকেটে টাকাও থাকতে হবে এবং আমার ইচ্ছা থাকতে হবে যে ওই প্রোডাক্টটা আমি পেতে চাই, আমার সেই ডিজায়ারটা ক্রিয়েট হতে হবে। হ্যাঁ, সো সেটাকে আমি বলেছিলাম হচ্ছে কি ডিমান্ড। তারপর আমরা দেখেছিলাম যে ডিমান্ড ইট হ্যাজ নেগেটিভ রিলেশনশিপ উইথ প্রাইস। নেগেটিভ রিলেশনশিপ থাকলে সেই স্লোপ গুলো সবসময় ডাউনওয়ার্ড স্লোপিং হয়, অর্থাৎ নিচের দিকে যায়। তো যদি নাও বুঝে থাকি, নর্মালি আমরা একটু নিজেরাই চিন্তা করে দেখি, প্রাইস বাড়লে আমরা কম কিনি, প্রাইস কমলে আমরা বেশি কিনি, বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায়। সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা দেখেছিলাম যে নেগেটিভ রিলেশনশিপটা এখান থেকে দেখাচ্ছে একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ দিয়ে। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে দেয়ার আর সাম ফ্যাক্টরস, কিছু ফ্যাক্টরস আছে যেগুলোর জন্য আমাদের হচ্ছে কি ডিমান্ডটা, প্রাইস ছাড়াও কিছু ফ্যাক্টরস আছে যেটার জন্য ডিমান্ডটা চেঞ্জেস হয়। খুব মজার মজার ফ্যাক্টরস গুলো ছিল, আমরা কি এগুলা নিয়ে আলোচনা করেছি? করেছি, হ্যাঁ। ইনকাম ছিল, তারপরে প্রাইস অফ দ্য রিলেটেড প্রোডাক্ট ছিল, টেস্ট এন্ড ফ্যাশন ছিল, এক্সপেকটেশন ছিল। যেমন ইনকামের কথা বলতে পারি, নর্মালি যেটা হয় ইনকাম বাড়লে আমরা বেশি কিনি, ইনকাম কমলে আমরা কম কিনি। যেমন লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে এটা হয় বেশি, যে আমি ইনকাম বেশি বাড়লে আমি বেশি বেশি ইম্পোর্টেড পারফিউম কিনবো, ইনকাম কমলে আমি কিনবো না। বা ইনকাম বাড়লে আমি বেশি বেশি উবারে চড়বো, ইনকাম কমলে চড়বো না। কিন্তু কিছু গুডস আছে যেটার ক্ষেত্রে আবার আমরা ইনকাম বাড়লে এটার সাথে রিলেশনশিপ টোটালি অপোজিট, কম কিনি, এগুলোকে আমরা বলেছিলাম ইনফেরিয়র গুড। ফর এক্সাম্পল আমি বলেছিলাম যে আওয়ার ডিমান্ড ফর পাবলিক ট্রান্সপোর্ট, আমি যখন ইনকাম বাড়ে তখন আমি হচ্ছে গিয়ে পাবলিক ট্রান্সপোর্ট কি কম ইউজ করি না, নাকি বেশি ইউজ করে? কোটিপতিরা কি বাসে করে যাতায়াত করে? মিলিনিয়ার না বিলিয়ন, ম্যাম। তো এটা হয় না। আবার টাকা গিয়েছিল উল্টাও হয়, যে যখন হচ্ছে গিয়ে আমাদের ইনকাম কমে যায় তখন কিন্তু আমরা আবার বেশি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি। দেখেন আমিও হুজুকে বাঙালি, যেই দেখেছি যে আপনার হচ্ছে গিয়ে ইয়া কমে মানে মার্কেট খুলে দিয়েছে, বিলিভ করেন আমি আমার বোনকে বলে রেখেছি কালকে আমি বসুন্ধরায় যাব। আচ্ছা, আমার নেটওয়ার্ক একটু আনস্টেবল, আমি একটু পরে কথা বলি কারণ আমি কথা শুনতে পাবো। আচ্ছা, এখন আবার ঠিক হয়েছে। তো আমি আমার বোনকে বলেছি, শুনেন মজার কথা, ওকে আমি চিন্তা করলাম আরে হুজুগে বাঙালিতে আমিও তোমাকে বললাম আরে ইয়া তো ওপেন হয়ে গেছে শপিং মল আজকে থেকে, কালকে তাহলে, কালকে যেহেতু আমার ক্লাস নেই, কালকে আমার কোনো মিটিংও নেই, এই জন্যই বলেছি যে কালকে তাহলে আমার একটু আহ, বসুন্ধরা যাওয়া দরকার, বসুন্ধরা যাবো। এখন এই এক্সাম্পলটা কেন দিলাম এই কারণে, বসুন্ধরায় যায় শপিং করা হচ্ছে লাক্সারি,
আমি আমার লাক্সারিটা প্রকাশ করছি না, আমি জাস্ট বলছি যে এটা আসলে লাক্সারি। আমি আমার বোনের সাথে শপিং এ আগেও যেতাম। আগে কোথায় যেতাম? দুই বোন মিলে নিউ মার্কেটে যেতাম, গাউসিয়াতে যেতাম। টু বি অনেস্ট, ওখান থেকে কিনতাম, ওখান থেকে এই ঘুরে টুরে কিনতাম। এখন আমার কি মনে হয় জানেন? এখন মনে হয় নিউ মার্কেট যাব, গরম লাগে, এসির বাতাস নাই, আবার হচ্ছে মানুষজন গাদাগাদি, করোনারও একটা বিষয় আছে, করোনা অনেক পরে আসছে বা আগের ইয়াগুলো শুনে। কারণটা কি? কারণ আমার আগের থেকে ইনকাম করছে, তখন স্টুডেন্ট ছিলাম বা তখন আরো একটু কম স্যালারি পেতাম। তো মনে হতো যে এত গরম টরমের মধ্যে না, মানে তখন মনে হতো যে ঠিক আছে এখানেই যাই। তারপরে যেতাম কিভাবে? বাসে করে যেতাম। আহ আর বাসে করে আসতাম, ওই 2 ঘন্টা বাসে করে ঝুলে 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 না যে, মানে বাসে করে যেতেও ভালো লাগতো, আসতেও ভালো লাগতো। এখন আসি, আর বোনকে যখন বললাম বসুন্ধরায় যাব, ও বলল কিভাবে যাবি? আহ, আমি বললাম যে উবারে। তারপরে তাহলে ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রেফারেন্সটাই আমার চেঞ্জ হয়ে গেছে। এটা আসলে ইনকামের সাথে হয়েছে। এখন এই যে আমি বসুন্ধরায় যে যাচ্ছি, উবারে করে যাচ্ছি, দোজ আর নর্মাল গুড। মানে আমার ইনকাম বাড়লে আমি ঠিকই বসুন্ধরা যাই শপিং করবো। এখন আমার ইনকামটা কমে যাক, জীবনে আমি বসুন্ধরা যাই শপিং করবো না। তখন আমি ঠিকই 1 নম্বরে যে কাঁচা বাজার থেকেই শপিং করে আনবো, বা 1 নম্বরে যে ওখান থেকে যেখানে আমার জন্য এফোর্ডেবল হবে সেখান থেকে শপিং করবো। বিষয়টা অনেকটা এইভাবে ডিপেন্ড করে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো বাকি এইভাবে অনেকগুলো ফ্যাক্টরস ছিল যেটার কারণে আমরা দেখেছিলাম যে আমাদের ইনকাম, সরি, আমাদের ডিমান্ড কার্ভ শিফট করে, আইদার বাড়ে অথবা কমে। তো আমরা মেবি সাপ্লাইটা শুরু করিনি, সাপ্লাই শুরু করেছিলাম। না ম্যাম, সাপ্লাই শুরু আচ্ছা, করিনি। তাহলে একটু কষ্ট করে আগের মতনই, কারণ আজকে আমি আবারও ফিগার মানে ছবি আঁকবো। তো এই জন্য খাতার উপর টাইটেল দেই সাপ্লাই। একটা লেকচার, মানে আমরা একটা লেকচার প্রিপেয়ার করব। তো খাতার উপর টাইটেল দিব সাপ্লাই। সাপ্লাই দিয়ে দুটো পয়েন্ট লেখেন, দুটো বুলেট পয়েন্ট রেখে রাখেন। দেখেন আমি আমার স্পটলাইটটা ওখানে নিয়ে নিলাম। একটা লেখেন হচ্ছে উইলিং টু সেলও লেখা যায়, বা উইলিংনেস লেখেন, উইলিংনেস টু সেল। এন্ড সেকেন্ড বুলেট পয়েন্টে লেখেন হচ্ছে এই পয়েন্টটা, অ্যাবিলিটি টু সেল। একটা লেখেন হচ্ছে উইলিংনেস টু সেল, আর সেকেন্ড পয়েন্টে লেখেন হচ্ছে অ্যাবিলিটি টু সেল। লিখছি ম্যাম। আচ্ছা, সো হুইচ মিনস আমাদের হচ্ছে গিয়ে সাপ্লাইটাকে কি বলছি, যে সাপ্লাইটাও একই ভাবে, যে যখন হচ্ছে গিয়ে আমাদের দুটো বিষয়ই থাকবে, যে আমার একটা প্রোডাক্ট সেল করার ইচ্ছে আছে, এবং সেই অ্যাবিলিটি টু সেল বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে আমার তৈরি করার মতো সামর্থ্যও আছে। ঠিক আছে, তখন এটাকে আমি সাপ্লাই বলতে পারবো। আপনাদের যদি একটু মনে থাকে, আমি একবার বলেছিলাম যে মাই ক্লাসরুম ইজ আ মার্কেট এন্ড আই এম দ্য সেলার হিয়ার এন্ড ইউ অল আর দ্য বায়ার্স। তো বিষয়টা এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে বিষয়টা যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে আপনার, ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে আর একটু ভালো মতো বুঝবেন আমি কেন আমাকে সেলার বলেছিলাম এখানে। কারণ হচ্ছে গিয়ে প্রথম জিনিসটা আসে যে আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু সেল দ্য প্রোডাক্ট হিয়ার। কি প্রোডাক্ট সেল করছে এখানে? প্রোডাক্ট সেল করছে না, এখানে আমি আমার ইনফরমেশন পাস করছি, যে আমি আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করছি, সেই ইনফরমেশনটা আপনার কাছে আমি পাস করে যাচ্ছি। তো আমার এই ইচ্ছেটা যখন, মানে আমার সেই অ্যাবিলিটিটা যখন আছে, দেখেন আমি যদি ম্যানেজারাল ইকোনমিক্স ক্লাস না নিতে পারতাম, আপনারা আমার কোর্সই তো নিতেন না। দুই একটা ক্লাস করেই বুঝে যেতেন তো ম্যাডাম তো কিছু পারেও না, বুঝাতেও পারে না, পড়াইতেও পারে না, এই ম্যাডামের কোর্সই নিব না, যে সরাসরি কমপ্লেন করে দেয়। ইউ হ্যাভ দ্যাট রাইট না, সেটাই হতো। তো যখন আমার সে অ্যাবিলিটি আছে, দ্যাটস ওয়াই তো আমি নিতে পারছি, আদারওয়াইজ তো নিতে পারতাম না। আদারওয়াইজ আমি যেটা করতে পারতাম আমার সেখানে যেতে হতো। সো আমার সেই অ্যাবিলিটি আছে এই ইনফরমেশন গুলো প্রডিউস করার, বা এই ইনফরমেশন গুলো প্রপারলি পাস করে দেওয়ার। সো আই হ্যাভ দ্য অ্যাবিলিটি and willingness to sell. Second point is that the willingness, that means আমার ইচ্ছেও থাকতে হবে সেল করার। দেখেন হ্যাঁ অবশ্যই আমার ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ সেটা কিসে, যে যেই প্রাইসটা আমাকে প্রোভাইড করা হচ্ছে, মানে আমাকে যে স্যালারিটা দেওয়া হচ্ছে, সেই স্যালারিতে আমার হয়তো এই সময়ে এখানে বসে ক্লাস নেওয়ার ইচ্ছা করছে। না হলে আজকে দেখেন একবার জুম ফেইল হলো, জুম অ্যাপস আবার নতুন করে ইনস্টল করলাম, করে আপনাদের আমি ক্লাস নেওয়া শুরু করলাম, করতামই তো না।
করলাম কেন? বিকজ আই হ্যাভ দ্য উইলিংনেস টু টেক দ্য ক্লাস, হুইচ মিনস টু প্রোভাইড দ্য ইনফরমেশন, অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডু অল দোজ থিং। বোঝাইতে পারবো, ছবিটা মানে গ্রাফ গুলো আঁকতে পারবো, গ্রাফ গুলো কিভাবে চেঞ্জেস হচ্ছে সব বোঝাতে পারবো। সো বোথ যখন মিট আপ হচ্ছে তখন এটাকে আমি সাপ্লাই করবো। আমার একটা ক্লাসে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আসছিল, সেটার আলোকে বলছে সাপ্লাই নিয়ে। ওরা বলছিল যে ম্যাডাম, মার্কেটে যে কিছু হলেই সিন্ডিকেট করে রাখে, সব ভরে ভরে মানে সব আটকায় রাখে, ওই সব জমা করে রাখে, দিয়ে কৃত্রিম ভাবে প্রাইস বাড়ায় দেয়, এটা কি কি সাপ্লাই বলবেন? আমি মজার ব্যাপার হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু ইকোনমিক্স দিস ইজ নট সাপ্লাই। আমরা যে ডেফিনেশন পড়ছি অ্যাকর্ডিং টু দ্যাট দিস ইজ নট সাপ্লাই। ওয়াই? বিকজ ওইখানে যারা মজুত করে রাখছে, মানে সিন্ডিকেট যারা সবকিছু এক জায়গায় জমিয়ে রাখছে, দে ডোন্ট হ্যাভ দ্য উইলিংনেস টু সেল। আমার প্রথম শর্তটাই তো মানলো না, যে আমি এটাকে সেল করার এখন আমার ইচ্ছাই নাই। অ্যাকর্ডিং টু দ্য প্রাইস আই ডোন্ট ওয়ান্ট টু সেল দিস থিং, সো এটা আমার সাপ্লাইয়ের মধ্যে গণনাই হবে না। Yeah, they have the ability to produce the thing, or they have the ability to sell, but they don't want to provide that to you on that price. So they don't have the willingness, so it's not supply. তো যখন ওই যে কৃত্রিম ভাবে পেঁয়াজের দাম বাড়ানোর জন্য পড়েছিলাম, কুষ্টিয়াতে বলে এক কোল্ড স্টোরেজে প্রায় 5,000 মণ পেঁয়াজ স্টোর করে রেখেছিল, সেটার মানে পেঁয়াজ থেকে গাছ বের হয়ে গেছে পরবর্তীতে, এরকম হয়েছিল। সো এটাকে আমি সাপ্লাই বলতে পারবো না। তাহলে সাপ্লাই আমি কোনটাকে বলবো? যে when at different price, obviously different price থাকবে প্রোডাক্টের, when at different price the seller have the willingness and ability to sell the product at different quantities. The product may be goods and service both. Then that thing is called supply. So like I'm a seller here, I want to I have the ability to take the class, and I have the willingness to complete the class on time or provide the information to you on the proper way. So this is supply. বাট আমার জায়গায় যদি এখন আমার নিচকে বসায় দেওয়া হয়, ও এসে কি করবে? ও কিন্তু আপনাদের সাথে কথা বলতে পারবে, বাট শি ডাজন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু প্রোভাইড ইউ এনি কাইন্ড অফ প্রপার ইনফরমেশন। তো এটাকে তখন আপনারা সাপ্লাই বলতে পারবেন না, ঠিক আছে? যেমন আর একটা বাস্তব এক্সাম্পল দিই, সাপোজ দেয়ার ইজ এ ফার্মার, সে এই বছর সুগার ক্যান প্রডিউস করেছে। তো সুগার ক্যান নিয়ে মার্কেটে গেল। So sugarcane produce করেছে, which means he has the ability to produce something. সুগার ক্যান নিয়ে মার্কেটে গেল, মার্কেটে যায় দেখলো সুগার ক্যানের যা দাম, সেটা সেই দামে সে সেল করতে পারছে না, তার প্রোডাকশন কস্টে উঠে আসছে না। সো কি হলো? উইলিংনেস চলে গেল, সেটাকে আমি সাপ্লাই বলতে পারবো না, এটা সাপ্লাই না। পরের বছর সে চাল তৈরি করলো, because he find out that the price of prices was too high in that year. So he produces 40 kg of rice, and he took that to the market. So now he has the ability to produce rice. After that, he took all the rices to the market, and according to the market price, he sells 30 kg of rice, and rest of the 10 kg he took it for his family. So here, not that 40 kg, that 30 kg is the supply. আমি যে 10 কেজি বাসার জন্য নিয়ে চলে গেলাম, যে প্রাইস আছে সেই প্রাইস আমি পুরোটা সেল করলাম না, 30 কেজি সেল করলাম আর 10 কেজি নিজের জন্য রেখে দিলাম, 10 কেজি কিন্তু সাপ্লাইয়ের মধ্যে আসবে না। বুঝাতে পারছি? আসবে যেটা আমি উইলিংনেস নিয়ে এবং অ্যাবিলিটি নিয়ে সেল করে দিলাম, সেটা হচ্ছে আমার সাপ্লাই। সো 30 কেজি হবে আমার সেই সাপ্লাই। ওকে, এবার চলে আসি সাপ্লাই কার্ভটা কেমন হবে। অবভিয়াসলি আমার ডিমান্ডের মতো সাপ্লাই কার্ভও আমি আসবো, একটু দেখে নিলাম, তারপর আমি একটু একটা হোয়াইট বোর্ড শেয়ারে যাচ্ছি, যেখানে আমি একটা ড্র করব, আপনারাও আমার সাথে ড্র করবেন। তো তার আগে, ড্র করার আগে একটু নিজেরা থিঙ্ক করি, তারপরে ড্র করতে যাই। এখন ধরেন আমি একটু আগে প্রচুর মেন্টাল হেলথ নিয়ে কথা বলছিলাম, খুব ডাউন সিচুয়েশনে আছি। এখন ধরেন গ্রিন আমাকে ইনসেনটিভ দিল, গ্রিন বললো যে লায়লা, তুমি আরো 4টা ক্লাস বেশি নাও, 4টা ক্লাস আর একটা ক্লাস বেশি নাও, তোমাকে স্যালারি এত% বাড়াই দিব। আমি কি তখন ক্লাস না বন্ধ করব?
না ম্যাম। তখন তুমি মানে চিন্তা করো, আরে দুনিয়া সবকিছু উল্টায় যাক, আমাকে বেশি টাকা দিবে। মেন্টাল হেলথ যেখানে খুশি সেখানে যাক, ওই সময়টার জন্য মেন্টাল হেলথ ভুলে যাবো, ক্লাস নেবো। ইটস ট্রু। আচ্ছা, একটু চিন্তা করেন তো, নিজেকে এখন একটা প্রডিউসার হিসেবে চিন্তা করেন। ধরেন পেঁয়াজের ব্যবসায়ী আপনি, পেঁয়াজের দাম যখন 10 টাকার পেঁয়াজ 300 টাকা হয়ে গেছিল, আপনি আপনি তো কিনে আনছেন 10 টাকা দিয়ে। 10 টাকার পেঁয়াজ 20 টাকায় সেল করলে আপনার যে প্রফিট হবে, 300 টাকায় সেল করলে যে প্রফিট হবে, তো তো আকাশ পাতাল তফাৎ। তো তখন কি আপনি 10 টাকার পেঁয়াজ যখন 300 টাকা হয়ে গেল, আপনি কি তখন কম সেল করতে চাইতেন? অবভিয়াসলি ম্যাম, তখন বেশি সেল করতে যাবো। তখন বেশি সেল করতে যাবেন। তাহলে একটু আসি তো, প্রাইসের সাথে আপনার সেল করার সম্পর্কটা কি? প্রাইস বাড়লে কি বেশি সেল করতে চাই না? জি ম্যাম। আবার প্রাইস, হ্যাঁ, আবার প্রাইস কমলে কি আমরা কম সেল করতে চাই না? আবার ধরেন ওই পেঁয়াজের দাম যদি 300 টাকা থেকে কমে আস্তে আস্তে ধরেন 200 টাকা হয়ে গেল, তখন আপনি কি চিন্তা করেন যে ভাই দাম কমে যাচ্ছে, একটু কম, এখন একটু কম সেল করি, যদি আবার দাম বাড়ে, এরকম চিন্তা করব না? একটু প্রফিটটা হবে। বিষয়টা যেটা হয় যে there is a positive relationship between price and supply, because when the price is high we supply more, we get more profit, and when the price is low we supply less because we get less profit. So it's a very easy thing. So আমরা এই জন্য সাপ্লাই কার্ভ যেটা আঁকবো, that would be a upward sloping curve. আচ্ছা, আমরা দেখিনি আপওয়ার্ড স্লোপিং কার্ভটা দেখতে কেমন হবে। ঠিক ইটস জাস্ট দ্য অপোজিট অফ ডিমান্ড কার্ভ, ডিমান্ডের অপোজিট হবে। সো আমরা একটা আপওয়ার্ড স্লোপিং, উপরের দিকে যাচ্ছে এরকম একটা কার্ভ পাবো। এবং এগেইন জাস্ট লাইক দ্য বিফোর, আই উইল টুক সাম র্যান্ডম পয়েন্ট, আমি কিছু র্যান্ডম পয়েন্ট নেব আপনাদের বোঝার জন্য। আমি এই র্যান্ডম পয়েন্ট গুলো ডিফারেন্ট কালারে নিব। আই উইল টুক সাম র্যান্ডম পয়েন্ট, দেন র্যান্ডম পয়েন্ট, সরি, র্যান্ডম পয়েন্ট গুলো পরবর্তীতে নামও দিব। আপনারা হয়তো নোটিস করছেন যে আমি কিভাবে আঁকছি। আমি প্রথমে কার্ভটা এঁকে নিয়েছি, কার্ভ থেকে একটা পয়েন্ট ইন্ডিকেট করে সেই পয়েন্ট থেকে কিন্তু এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর দিকে আমি স্ট্রেট লাইন গুলো ড্র করে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আঁকছি, আপনারাও ঠিক এইভাবে আঁকবেন, তাহলে জিনিসটা ইজি হবে। তো জাস্ট লাইক বিফোর, in y-axis we are trying to show the price, and in x-axis we will show the quantity. আগে যেমন দেখাতাম কোয়ান্টিটি ডিমান্ড, এখন দেখাবো কোয়ান্টিটি সাপ্লাইড, যেহেতু আমরা সাপ্লাই আছি। কোয়ান্টিটি সাপ্লাইড, এন্ড অবভিয়াসলি আমাকে এই ফিগারের নেমটা দিতে হবে। ইকোনমিক্স সিস্টেম, ইকোনমিক্স কেন, ফাইন্যান্সও আমাদের অনেক সময় ছবি আঁকতে হয়। সো সরি সরি সরি, এটা একটু বড় হবে। ফাইন্যান্সও আমাদের অনেক সময় ছবি আঁকতে হয়, মনে রাখতে হবে যে ছবির নাম দিতে হয়। আচ্ছা, সো আমি আঁকলাম, সাপ্লাই কার্ভ দিলাম। তারপরে আমি, যদিও আমি যে স্লাইডটা প্রোভাইড করব আপনাদের, ওখানে হয়তো এটা ইয়া নাই, মানে কোয়ান্টিটি গুলো হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড এভাবে দেওয়া, বা Q1 Q2 Q3, আমি এখানে বোঝার জন্য কোয়ান্টিটি, র্যান্ডম কিছু কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি, আপনারা এভাবে র্যান্ডম কোয়ান্টিটি দিয়ে নেবেন। ঠিক আছে। আচ্ছা, পয়েন্ট গুলোরও চাইলে নাম দেওয়া যায়, সুবিধার জন্য, বুঝতে সুবিধা হবে। আমি ধরেন এই পয়েন্টের নাম দিলাম এ, এটা দিলাম বি, আর এটা দিলাম সি, নামও দিলাম ধরেন পয়েন্ট গুলো। আর কার্ভটার নাম হচ্ছে, এটা সাপ্লাই কার্ভ। ঠিক আছে।
একটু ছবিটা এখানে আমি 1 মিনিট টাইম দিচ্ছি, এঁকে নেন ছবিটা। একটু শেষ হলে আমাকে বলবেন। শেষ ম্যাম। আচ্ছা, বাকিদের শেষ হয়েছে? জি ম্যাম। আচ্ছা, ওকে। তো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটু যদি নোটিস করে দেখেন, সেটা হচ্ছে গিয়ে যে আমার সাপ্লাই কার্ভটা যেটা এঁকেছি, আমরা এর আগে ডিমান্ড কার্ভ এঁকেছি, সেটা জাস্ট অপোজিট। আগেরটা ছিল এরকম নিচের দিকে নামছিল, এটা একটু উপরের দিকে যাচ্ছে। এই যে উপরের দিকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং কার্ভ। উপরের দিকে যাচ্ছে আপওয়ার্ড স্লোপিং। সো সাপ্লাই কার্ভটা হচ্ছে গিয়ে আপওয়ার্ড স্লোপিং হয়, এবং আপওয়ার্ড স্লোপিং যদি কোনো কার্ভ দেখেন তাহলে ধরে নিবেন when, মানে যে কোনো জায়গায় যদি একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ আমরা দেখি, তাহলে আমরা যেটা ধরে নিব সেটা হচ্ছে it has a positive relationship. আবারও বলছি, it has a positive relationship with the variable of y axis. y axis এ যে ভেরিয়েবলটা থাকবে এটার সাথে পজিটিভ রিলেশনশিপ থাকবে যদি কার্ভটা এরকম উপরের দিকে যাওয়ার হয়। তাহলে সাপ্লাইয়ের অলরেডি আমি বলেই দিচ্ছি, ছবিটা দেখেই বুঝবো প্রাইসের সাথে পজিটিভ রিলেশনশিপ। পজিটিভ মানে কি তুমি ভালো আমি ভালো, তুমি খারাপ আমি খারাপ। তার মানে কি সাপ্লাই বাড়লে, প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে, প্রাইস কমলে সাপ্লাই কি হবে, কমবে। এখন দেখি তো আমার কার্ভ সেটা শো করছে কিনা। সে ফর এক্সাম্পল ইন সি পয়েন্ট, from the C point we have find out when the price is $50, we the quantity supplied was 90 unit. Then at B point, when the price was $25, the quantity supplied is 60 unit. At A point, when the price is $10, the quantity supplied is 20 unit. So what happened here? When the price was too high, the supply was high too. And when the price falls, like দেখেন প্রাইস যেভাবে গ্র্যাজুয়ালি ফল করছে, আমার সাপ্লাইটাও কিন্তু গ্র্যাজুয়ালি ফল করে যাচ্ছে, isn't it? আচ্ছা, কেউ না বুঝলে আমি একটু অ্যারো গুলো দিয়ে দেখাই, তাহলে আর একটু ভালো বুঝবে। এই যে 50 থেকে যখন 25 নেমে গেল প্রাইসটা, দেখেন তো আমার কোয়ান্টিটি সাপ্লাই কি 90 থেকে 60 তে নেমে আসলো না? ইয়েস ম্যাম। আরো একটু বুঝাই বলি, 50 থেকে যদি আরো কম যায়, ধরেন 10 এ নেমে আসলো, 4 গুণ দাম কমে গেল। দেখেন আমার কোয়ান্টিটি সাপ্লাইরও কিন্তু 4 গুণেরও কম কমে, মানে বেশি কমে গেল। তাই হলো না বিষয়টা? তো এটাই অর্থাৎ প্রাইসের সাথে দেখেন পজিটিভ রিলেশনশিপ, যে প্রাইসটা বাড়লে আমি সাপ্লাই বাড়াই দিচ্ছি, আবার প্রাইসটা কমলে আমি সাপ্লাই কমাই দিচ্ছি। এটাই আমার সাপ্লাই কার্ভ দেখাচ্ছে। খুবই ইজি, বিষয়টা হচ্ছে খুব মজার এন্ড ইজি। আচ্ছা, মানে ডিমান্ডের থেকে সাপ্লাই খুব ইজি। তাহলে এখন কি এখান থেকে কি আমরা একটা রিলেশনশিপ পেলাম না? তাহলে এখন আমরা দেখি তো, লিজা বলেন তো এরপরে তাহলে আমাদের কি পাওয়া উচিত? মানে আমরা কি এখান থেকে একটা সূত্র আসতে পারি, একটা ল ডিরাইভ করতে পারি? পারি না? বলেন। ইয়েস ম্যাম। জি ম্যাম। তো তাহলে এখান থেকে আমরা ল অফ সাপ্লাই এ চলে যাই। কি ওই আগের কথার মতোই বলবো। তাহলে এখন টাইটেল দেই ল অফ সাপ্লাই, দিয়ে নিজের মতো করে লিখতে পারেন। দেখেন ডিমান্ডের মতোই আসবে। ডিমান্ডে আমরা প্রথমে কি বলেছিলাম? when other things remaining same। এটা আমরা যখন ইকোনমিক্সে পড়ি এটাকে আমরা এটা বলি না, আমরা বলি স্যাটারাস পেরিপাস। এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এটার মিনিং এটা যে when other things remaining same, মানে শুধু প্রাইস ছাড়া বাকি জিনিসগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, এদের ব্যাপারে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। তো when other things remaining same, what happened there? কি হবে যে if the price is high, quantity supply also high, or if the price is low, quantity supply also low. So এটা আপনার মতো করে আপনি লিখে নেন। আমি আবার একটু বলছি, জাস্ট এই কথাটা একটু লেখেন, ল অফ সাপ্লাই। একটু কষ্ট করে লেকচারটা তুলি, হ্যাঁ,
আমি একটু বলি লেকচার তুলতে, তো ক্লাসে নাই বলে তো মানে দেখতে পাচ্ছি না লেকচার, মানে ফেস টু ফেস না বলে দেখতে পাচ্ছি না, কিন্তু মিট তো দিয়ে আসছেন। আমি যতবার লেকচার তুলতে বলেছি আপনারা কি এটা ফাইন্ড আউট করেছেন যে এটা কাজে লেগেছে অ্যাসাইনমেন্ট করার সময়? জি ম্যাম। তো একটু কষ্ট করে হলে 2-1 লাইনে, খুব তো বেশি হলে 1 পেজ লিখাবো, 1.5 পেজ লিখাবো, কিন্তু এটা একটু লেখেন, এটা কাজে দিবে। দেখেন স্যার, আপনারা নিজেরা টাকা পয়সা খরচ করে পড়তে আসছেন, আমি আপনাদের টিউশন ফি দিচ্ছি না, আমার কোনো সমস্যা নাই আপনি না লিখলে। ম্যাম কি লিখবো? ইফ দ্য প্রাইস ইজ হাই মানে কোয়ান্টিটি। প্রথম লাইনটা আগে একটু লিখে নেন, দ্য ল অফ সাপ্লাই টাইটেল দেন, দিয়ে লেখেন হচ্ছে ইফ আদার থিংস রিমেইনিং সেম, এই কথাটা লেখেন আগে। ওই যে স্যাটারাস পেরিবাস যেটাকে বললাম, যে ইফ আদার থিংস রিমেইনিং সেম। লিখছি ম্যাম। হোয়েন আদার থিং হ্যাঁ, হোয়েন। হ্যাঁ হ্যাঁ, এটাও রাখা যায়, when other things remaining same। এরপরে আপনার ইচ্ছা আপনি কোনটা নেবেন, লেখেন ইফ দ্য প্রাইস ইজ হাই কোয়ান্টিটি সাপ্লাই ইজ হাই, বা যদি আপনার মনে হয় যে আমি উল্টা লিখবো, ইফ দ্য প্রাইস ইজ লো কোয়ান্টিটি সাপ্লাই ইজ লো, যে কোনো একটা পোর্শন কভার করলেই হবে, দুইটা লেখা দরকার নেই। ইচ্ছা, মানে ইফ আদার থিংস রিমেইনিং সেম, আমি সাধারণত পজিটিভটা বলি, এই জন্য বলি ইফ দ্য প্রাইস ইজ হাই কোয়ান্টিটি সাপ্লাই ইজ হাই। যদি আপনি বলেন না ম্যাডাম ইফ দ্য প্রাইস ইজ লো কোয়ান্টিটি সাপ্লাই ইজ লো, আমি কনজিউমার হিসেবে চিন্তা করছি, হ্যাঁ তাতেও হবে, কোনো সমস্যা নেই। এখনই একটা ব্যাড নিউজ পেলাম, আচ্ছা যেহেতু পেলাম শেয়ার করে ফেলি। আমার বেস্ট ফ্রেন্ড করোনায় আক্রান্ত। হায় আল্লাহ, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, কালকেও কথা বলছি। আজকে না বিয়ে ছিল আপনার, আপনার যাওয়ার কথা ছিল ম্যাম। বুঝিনি, আবার বলেন। ও সব ক্যান্সেল, সব আপনার যাওয়ার কথা ছিল। সব ক্যান্সেল। ইভেন ওর মানে ওর বিয়েটা কিভাবে হয়েছে জানেন? আমরা সব, আমি ফ্লাইট বুক করছিলাম বাই দা ওয়ে, আমি বললেন না আমাকে তমাল, তারপরে কিন্তু আমি ফ্লাইট বুক করেছিলাম, তমাল বললেন না মনে হয়, আমার তমাল বলেছিলেন maybe। হ্যাঁ, আমি সাথে সাথে আমি তো মানে এককাশি সরেস টাইপের প্রাণী, ফ্লাইট বুক করে ফেলেছিলাম, ডোমেস্টিক ফ্লাইট পর্যন্ত ক্লোজ, সব লকডাউন দেওয়ার সাথে সাথে ডোমেস্টিক ফ্লাইটও সব ক্লোজ করে দিচ্ছে। না আমার এমন বিষয় ছিল যে আমার যেহেতু ও আমার অনেক গুড ফ্রেন্ড, আমি স্টিল না, আমি যখন জাহাঙ্গীরনগরে যাই ক্যাম্পাসে যাই, ওর বাসায় থাকি, তো ওর বিয়েতে যাবো না এটা তো হতে পারে না। ও ওই জন্য আমি আমার অন্য বান্ধবীদের সাথে মেয়ে ফ্রেন্ডের বিয়ে ছিল বাই দা ওয়ে। অন্য বান্ধবীরা যখন বলছে ওরা অন্য ওয়েতে চিন্তা করছে, আমি বলছি আমি যাবো, আমি ফ্লাইট বুক করে ফেললাম, তোরা যেভাবে খুশি সেভাবে যা। আমি ফ্লাইট বুক করেছিলাম, ফ্লাইট এরকম ছিল থার্সডে যাবো, থার্সডে 4:30টার সময় আমার ক্লাস, তো লাস্ট ফ্লাইটটা নোভোর ছিল যশোরে যাওয়ার, ওই ফ্লাইটে যাবো, তো ক্যান্সেল হয়ে গেল, তো রিফান্ড করে দিয়েছে, যেতে পারিনি। আর ওর বিয়েটা জাস্ট নর্মালি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, একদম সুন্নতি মতো যেরকম বিয়ে হয় না ওরকম বিয়ে হয়েছে। আমার এটা খুব পছন্দ, সুন্নতি মতে বিয়ে বুঝেন, মানে জি কিছু ম্যাম, না, কোনো জাঁকজমক নাই, মানে খেজুর জাঁকজমক দিয়ে করা যেতে পারে বা মানে হালকা মিষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম মানে জাস্ট হচ্ছে বিয়েটা হচ্ছে কাছের কিছু আত্মীয় স্বজন, অল্প কিছু আপ্যায়ন, এই আমার খুব ভালো লেগেছে, খুব আল্লাহ ওকে অনেক সুখী রাখুক। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে, তাহলে তো ল তে চলে গেলাম, ল বুঝে গেলাম। ল বুঝার পরে আমাদের যেটা এখন আসবে সেটা হচ্ছে যে ম্যাডাম ওই যে বললেন ইফ আদার থিংস রিমেইনিং সেম, কোন জিনিসগুলো সেম থাকবে আমি একটু জানতে চাই। তো এই এখন দেখবো যে কিছু রিজন পাবো যেই কারণে প্রাইস ব্যতীত আমার সাপ্লাইটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই রিজনটা দেখার জন্য আবার একটা ছবি আঁকবো এবং আবারও রিকোয়েস্ট করবো আমার সাথে সাথে ছবিটা এঁকে ফেলবো। আপনারা যদি নোটিস করেন দেখেন আগের মতনই আমি জাস্ট হচ্ছে গিয়ে একই জিনিস আগের ছবিটা থেকেও দিতে পারতাম, কিন্তু যেহেতু ওটা আমরা একটু এঁকেছি আমি একটু আমার মতো করে চাই। আমরা একটা এক্স এক্সিস নিলাম, একটা ওয়াই এক্সিস নিলাম, কিন্তু এখন আমি আপওয়ার্ড স্লোপিং কার্ভ একটা নিব না, যেহেতু আমি চেঞ্জেস দেখাবো আমি তিনটা নিব। তিনটা যে আপওয়ার্ড স্লোপিং কার্ভ আঁকবো আগের মতনই, ডিমান্ডের মতনই, জাস্ট দা অপোজিট অফ ডিমান্ড। চেষ্টা করবো তিনটা যাতে একটা আরেকটার প্যারালাল হয়, তাতে আমাদের চেঞ্জেস গুলো বুঝাতে সুবিধা হবে। সো প্যারালালি তিনটা ডিমান্ড সরি সাপ্লাই কার্ভ আমরা ড্র করে নিচ্ছি।
এইবার আর আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস নিব না, আমি একটা প্রাইস নিব যাতে বোঝাতে সুবিধা হয়। এবং আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে যে পাসিং পয়েন্টে যাচ্ছে পাসিং পয়েন্টে আমি ডিফারেন্ট কালার দিয়ে নিব, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এই যে যে পয়েন্টটা পাস করে গেল সেখান থেকে, যেমন আমি প্রথম কার্ভটার জন্য গ্রিন নিলাম, তারপরের কার্ভটার জন্য আমি একটা অরেঞ্জ কালার টাইপের নিচ্ছি, আর তারপরের কার্ভের জন্য আমি হচ্ছে গিয়ে রেড কালার নিলাম। আচ্ছা, বাই দা ওয়ে, আঁকতে আঁকতে একটু কথা বলে ফেলি। নেক্সট ফ্রাইডে তো আমাদের রামাদান থাকবে, এন্ড দ্যাট উড বি আওয়ার ফার্স্ট জুমাতুল বিদা। তো ওই দিনটা প্রে করা খুব ইম্পর্টেন্ট আমার মধ্যে। এখন তো এই প্রে করা, বিশেষ বিশেষ সময় প্রে করার একটা বিষয় চলে আসছে। আমি চাই ওই দিনের ক্লাসটা আগে নিয়ে নিতে। তো এই উইকের মধ্যে আপনি মানডে থেকে শুরু করে থার্সডের মধ্যে কোন দিন সন্ধ্যাবেলা ক্লাস নিলে আপনাদের জন্য বেটার হয় আমাকে বলেন, সেদিন আমি আপনাদের ক্লাস নিব। মানে ফ্রাইডে ক্লাসটা আগে নিয়ে নিব, অ্যাডভান্স নিতে চাচ্ছি। আপনারাও প্রে করবেন, আপনাদেরও ভালো হবে। আঁকতে আঁকতে একটু চিন্তা করেন কোন দিন সন্ধ্যাবেলা ক্লাস নিলে 7টা থেকে নেওয়া শুরু করবো, 7টা থেকে ধরেন 9:30। যাদের অফিস আছে তারা অফিস শেষে জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার কথা কি শুনতে পেরেছেন স্যার ম্যাডামরা? হ্যাঁ ম্যাম। জি কবে ম্যাম। নেই? ম্যাম ম্যাম ওয়েডনেসডে তো হতে পারে। ওয়েডনেসডেতে নিব, ঠিক আছে। হ্যাঁ, আজকে তো কিছু পড়াচ্ছি, ঠিক আছে। তাহলে ওয়েডনেসডে 7 to 9:30 আমরা হচ্ছে গিয়ে আমাদের ফ্রাইডে ক্লাসটা অ্যাডভান্স করে ফেলবো, ঠিক আছে? শুনেছেন? জি জি ম্যাম। ম্যাম। Yes, ma'am. আমি গুগল ক্লাসরুমে একটা পোস্টও দিয়ে রাখবো আজকে, দরকার হলে দিয়ে ক্লাস লিংক ক্রিয়েট করে আপনাদের আবার লিংকও দিয়ে রাখবো। আচ্ছা, তো এখানে আমি যেটা করেছি একটু বুঝাইনি, আমি 3টা সাপ্লাই কার্ভ ড্র করেছি, S1 S2 S3। আমি একটা কমন প্রাইস নিচ্ছি। কমন প্রাইসটা হচ্ছে গিয়ে লাইক আমি নিলাম হচ্ছে কত ডলার নিব, $10 ধরেন একটা কমন প্রাইস নিলাম। আমি আমার মতো করে 3টা কোয়ান্টিটি নিলাম, লাইক আমি এখানে নিলাম হচ্ছে 50, এখানে নিলাম হচ্ছে 100, এখানে নিলাম হচ্ছে 120। 3টা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস নিলাম। 3টা ডিফারেন্ট প্রাইস নিলাম। তো এখন একটু আঁকি, আঁকার পরে এই ফিগারটার নাম হবে হচ্ছে শিফট ইন সাপ্লাই কার্ভ। ওই আগের মতো শিফট ইন ডিমান্ড কার্ভ, এটার নাম হচ্ছে শিফট ইন সাপ্লাই কার্ভ। শিফট ইন ডিমান্ডের মতো এটার নাম হবে হচ্ছে কি শিফট ইন সাপ্লাই। শিফটিং সাপ্লাই কার্ভ লিখবো ম্যাম, না শিফটিং না, সাপ্লাই? শিফট ইন সাপ্লাই, কার্ভ তো না, কার্ভের কথাই এটা বলা হয় না। শিফট ইন সাপ্লাই। মানুষ কতটা অমানুষ!
আচ্ছা, সো আই হোপ আঁকা হয়ে গেছে। তো যদি ছবিটা একটু নোটিস করে দেখেন তাহলে স্পটলাইট অন করি। যখন আমি S1 থেকে S2 তে যাচ্ছি কি হচ্ছে, এট দ্য সেম প্রাইস আমি কি দেখতে পাচ্ছি, কোয়ান্টিটি 50 থেকে, আচ্ছা না একটু স্পটলাইট না, আমি অ্যারো দিয়ে দেখাই। তাহলে আমি S1 থেকে S2 তে মুভ করতে যাচ্ছি। তো যখন আমি S1 থেকে S2 তে মুভ করতে যাচ্ছি, দেখেন তো সেম প্রাইস, অর্থাৎ $10 প্রাইসে আমার কোয়ান্টিটিটা 50 থেকে কি 100 এ চলে যাচ্ছে না? জি ম্যাম। বা আরো একটু যাই, S1 থেকে আমি S3 তে যেতে যাচ্ছি, তাহলে কি হচ্ছে, সেম প্রাইসে, দ্যাট মিন্স $10 প্রাইসে কি কোয়ান্টিটিটা কি 50 ইউনিটস থেকে 120 ইউনিটস এর দিকে চলে যাচ্ছে না? জি ম্যাম। মানেটা কি হলো, তার মানে কি ডান সাইডে যখন যাচ্ছি প্রাইস যাই হোক আমার কোয়ান্টিটি সাপ্লাইড বাড়ছে, তার মানে কি ডানে গেলে কি হবে, ইনক্রিজ করবে। তার মানে এখানে এটাই লিখে রাখেন, এরকম ডান সাইডে একটা অ্যারো দিয়ে রেখে রাখেন, ইনক্রিজ। অর্থাৎ when the supply curve move to the কি ডান সাইড মানে কি রাইটওয়ার্ড, হ্যাঁ, or upward উপরের দিকে যখন যাচ্ছে, which means there is a increase in supply। ম্যাম আবার হ্যাঁ, আবার রিপ্লাই করছি। দেখেন S1 থেকে যখন S2 তে যাচ্ছে, আমি যেটা অ্যারো দিয়ে দেখালাম যে S1 থেকে যখন S2 তে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেম প্রাইস আমার কোয়ান্টিটিটা কি হচ্ছে 50 থেকে 100 ইউনিটে চলে যাচ্ছে। বা S1 থেকে যখন আমি S3 তে যাচ্ছি সেম প্রাইস, দ্যাট মিন্স at $10 the quantity has become 50 to 120 units। আচ্ছা, আমি যদি S2 থেকে ইভেন S3 তে যাই, দেখেন তো নিজেই চিন্তা করে দেখেন, S2 থেকে S3 তে যাচ্ছি, এটাও আমার ডান দিকেই যাচ্ছি, at the same price, that means at $10 price the quantity supplied increases 100 to 120। so it means whatever the price is, its price is not our headache here. If we move from left to right, that means rightward or upward, which means there is an increase in supply। এবার বুঝতে পারছি, ডান দিকেই যদি যাই, সাপ্লাই কার্ভ আমার যেটা ছিল সেটা ডানে যাওয়া শুরু করলেই প্রাইস আমার সেম থাকছে, কিন্তু সাপ্লাইটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে না? আচ্ছা, এটুকু যদি বুঝে থাকি, এবার আসি ডিক্রিজটা কখন হচ্ছে, তাহলে তো বুঝেই যাচ্ছে অপোজিট, তারপরে একটু দেখি। So now I want to move from S3 to S1. What happened there? When I move to S3 to S1, so our quantity supplied at the same price, that means at $10 price, এটা 120 থেকে কি 50 তে চলে আসলো না, কমে গেল না? বা ধরেন আমি S2 থেকে S1 এ মুভ করতে যাচ্ছি, so at the same price, that means at $10 price 100 থেকে কি 50 ইউনিটস এ নেমে গেল না কোয়ান্টিটি সাপ্লাইড? সো বিষয়টা এখানে আসলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে সেম প্রাইসে যদি আবার আমরা একইভাবে লেফট ওয়ার্ডে যাই, বাম দিকে যদি মুভ করি, এটার মানে হচ্ছে গিয়ে there is a decrease in supply। এখন আপনি বললেন ম্যাডাম এটা কি আলাদিনের চেরাগ, একটা ফু দিলেন আর সাপ্লাই হঠাৎ করে সেম প্রাইসে বেড়ে গেল কমে গেল, কি হইতে পারে? এটা তো রিজন আছে, রিজন গুলোতে এখন আমরা যাব, এরকম ডিমান্ডের মতনই মজার মজার কিছু রিজন আছে। সো আই হোপ আপনাদের ছবিটা আঁকা হয়ে গেছে। সো আমরা ডিমান্ডের মতো মজার মজার রিজন গুলোতে যাব। বইয়ের ছবিটা একটু দেখাই, আমি স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করব, সো আপনারা এটা পেয়ে যাবেন। তো এটাই দেখানো হয় যে যখন আমরা লেফট সাইডে যাই তখন সেটাকে আমরা বলি ডিক্রিজ ইন সাপ্লাই, যখন রাইট সাইডে যাই সেখানে আমরা বলি ইনক্রিজ ইন সাপ্লাই। এবার রিজন গুলো বলা শুরু করি। ফার্স্ট রিজন গুলো, যে এখানে রিজন গুলো আমার স্লাইডে অ্যাড নাই, তো এই জন্য আপনি লেখেন, প্রথম রিজনটা লেখেন হচ্ছে ইনপুট প্রাইস। ইনপুট প্রাইস, ইনপুট প্রাইস। আচ্ছা, আমাদের কি মনে আছে আমরা আমাদের মিডল লাস্ট ক্লাস যেটা ছিল সেই ক্লাসে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম নিয়ে কিছুক্ষণ আলোচনা করেছিলাম, জি ম্যাম। এবং সেখানে ইনপুট নিয়ে কথা বলেছিলাম, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। যে কোনো প্রোডাক্ট তৈরি করতে ইনপুট লাগে, সেই ইনপুট গুলোর নাম দিয়েছিলাম ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। তো এই একটু চিন্তা করেন তো, আপনাদের কি কখনো মনে হয়েছে বাংলাদেশে আমরা এত কেমনে রেডিমেড গার্মেন্ট সাপ্লাই দিই, ইউএসএ কেন পারে না, এত বড় দেশ হয়ে, এত টেকনোলজিতে ডেভেলপড হয়ে?
দেখি কেউ রিজনটা বলতে পারেন কিনা। ম্যাডাম আমাদের শ্রমের মূল্যটা অনেক কম বলে, লেবার কস্ট কম, খুব সুন্দর রিজন। বা আর কিছু? শ্রমের লেবার কস্টটা অনেক কম, বা লেবার কস্টটা লেবার কস্টটা অনেক কম বা লেবার কস্ট আরেকটা কি বললেন, শুনি নাই স্যার। লেবার মানে যোগানটা বেশি আর কি, লেবারটা যোগানটা অনেক বেশি আমাদের এখানে, কষ্টের কারণেই আর কি বেসিক্যালি। হ্যাঁ, এই তো যে দুইটা রিজন জানতে চাচ্ছেন দুইজনে একদম এক্সাক্ট রিজনটা বলেছেন। ফার্স্ট রিজনটা বলেছেন যে আমাদের পপুলেশন হাই, অনেক বেশি ওভার পপুলেটেড, লেবারের যোগানটাই বেশি, মানে মানে লেবারের সাপ্লাইটাই বেশি, যেটা উনি বলতে চেয়েছেন কামাল। আর নাসিম বললেন ম্যাডাম লেবার কস্ট কম, সাপ্লাইও বেশি, আবার লেবারদের স্যালারিটাও কম। তার মানে কি, একটা প্রোডাক্ট তৈরি করতে আমার ইনপুট যে লাগতেছে, এখানে ল্যান্ডটা একটু কম আমরা ইউজ করি, লেবার আর ক্যাপিটালটাকে বেশি চিন্তা করি। মানে লেবার হচ্ছে ম্যান পাওয়ার, ক্যাপিটাল হচ্ছে মেশিনারিজ, ইকুইপমেন্ট আর টাকা পয়সা। তো আমার এগুলারই তো দাম কম বাংলাদেশে। তাহলে আমার যদি লেবারের দাম কম হয়, মেশিনারিজ ইকুইপমেন্ট তো গার্মেন্টস এর ওয়ার্কার, মানে জিনিস তৈরি করতে তো আমার মেশিনারিজ এর থেকে বেশি লাগে লেবারের দাম কম, এবং আমি অনেক বেশি লেবার পাচ্ছি। একটা লেবার দরকার, সেখানে আমার 10টা লেবার দাঁড়ায় আছে। তাহলে কি আমার প্রোডাক্টটা তৈরি করতে কম খরচ হচ্ছে না? তা আমার একটা প্রোডাক্ট তৈরি করতে, দেখা গেল আমরা যে দামে ইউএসএ তে প্রোডাক্ট সেল করি, একটা দেখাইছিলাম ওইটার প্রাইসিং এ, তো সাপোজ ধরেন আমরা একটা টি শার্ট ইউএসএ তে পাঠাই হচ্ছে 100 টাকা দামে, বাংলাদেশি টাকায় এই দামে সেল করে দিচ্ছি, অথচ এই টি শার্টটা বাংলাদেশের লেবার কস্টিং সব বানাইতে আমার খরচ হচ্ছে 30 টাকা। তাহলে কি আমি 100 টাকায় ছেড়ে দিব না, নাকি এটা 300 টাকা ধরবো? 300 টাকা হলে তো ইউএসএ বানাইতে পারে। বিষয়টা এটা জি ম্যাম। হয়ে যায় যে প্রথম যে পয়েন্ট যেটা আপনারা লিখবেন সেটা লেখেন হচ্ছে ইনপুট প্রাইস। ইনপুট প্রাইস অ্যাকচুয়ালি রিলেটেড উইথ দ্য কস্ট অফ প্রোডাকশন, ওই যে যেটা আমরা হিসেব করে আছি, টোটাল কস্ট, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, ওই জিনিসগুলাই। যে when the input price is low, which means your labor costing is low, your capital costing is low, or your land costing is low too, whatever the input cost is low, which means your cost of production is very low. So when the cost of production is low, you can produce the thing in at very low price. So at very low price, you will love to sell the product at lower price. So lower price এ যদি আমি প্রোডাক্টটা সেল করতে পছন্দ করি, তাহলে আমার সাপ্লাই কি কম, দাম যাই হোক বাড়বে না, সাপ্লাইটা বেড়ে যাবে না? বুঝতে জি ম্যাম। পারছি ঘটনাটা? এই কারণে কিন্তু দেখবেন যে ওই যে যখন মৌসুম থাকে তরমুজের সাপ্লাই অনেক বেশি থাকে বা যখন মৌসুম থাকে মৌসুমী ফ্রুটস গুলোর সাপ্লাই অনেক বেশি থাকে। কারণটা কি? প্রাইস যাই হোক, আমার তখনকার সময় ওয়েদার কন্ডিশন এমন থাকে যে প্রচুর পরিমাণে প্রোডাক্ট, ওয়েদারও একটা কন্ডিশন, এই জন্য আসবো, বা ইনপুট কস্টটা এতই কম থাকে যে আমার প্রচুর পরিমাণে সাপ্লাই হতে থাকে, মানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আসছে, আমি সাপ্লাই দিচ্ছি। সো দ্যাটস ইট। তো এর ইনপুট প্রাইসের পাশে শর্টকাটে এটা লিখেও রাখতে পারেন বা বইয়েও পাবেন, ইনপুট প্রাইস লো, সাপ্লাই হাই, ইনপুট প্রাইস হাই, সাপ্লাই লো। তো এই সেম কারণে ইউএসএ তে যেটা হচ্ছে, ওদের ইনপুট প্রাইসটা খুব বেশি, ওদের লেবার কস্টিং খুবই হাই। ওদের দেশে যেহেতু পপুলেশন কম, বাংলাদেশের প্রপোর্শন তো পপুলেশন, বাংলাদেশে এতটুকু ছোট দেশে 18 কোটি মানুষ, আর ইউএসএ বাংলাদেশের তুলনায় প্রায় ধরেন 50 গুণ বড়, 52 গুণ বড়। সেই দেশের পপুলেশন হচ্ছে 32 কোটি। টাকার না বলি, হাসি হাসি পেয়ে গেল। So, সেই দেশে লেবার কস্ট তাহলে কত বেশি হবে চিন্তা করেন। সেই দেশে লেবার কস্ট কত বেশি হওয়ার কথা, তো সেই দেশে কি আমাদের মতো রেডিমেড গার্মেন্টস এত বেশি সাপ্লাই দিতে পারবে? এই জন্য ওরা পারছে না। আচ্ছা, সেকেন্ড রিজন হচ্ছে কি টেকনোলজি। তাহলে ফার্স্ট রিজনটা আমরা লিখবো হচ্ছে ইনপুট প্রাইস, সেকেন্ড রিজনটা হচ্ছে টেকনোলজি। টেকনোলজিটা ওই ইনপুট প্রাইসের মতনই। টেকনোলজি যদি পজিটিভ হয়, অর্থাৎ ভালো হয়, যেমন এই যে দেখেন আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, এই জন্য এত করোনা, এত অসুবিধা। আপনারা হয়তো, আমি যেখানে আছি আমার থেকে এক একজন মিনিমাম 100 কিলোমিটার 200 কিলোমিটার ডিস্টেন্সে বসে আছেন, অথচ দেখেন আমরা এই একটা টেকনোলজি, একটা অ্যাপের মাধ্যমে কানেক্টেড হয়েছে। এখানে ল্যাপটপ, মোবাইল ফোন মেটা না, মেটাটা হচ্ছে আমার অ্যাপটা দেখেন। কেন এই অ্যাপটার মাধ্যমে আমরা কানেক্টেড হয়েছে? বিকজ ইটস ফ্রি।
ফ্রি ফর স্টুডেন্টস, আমাদের টিচারদের জন্য ইউনিভার্সিটি থেকে কিছু পে করতে, খুব but এটা পেমেন্টটা খুব বেশি হাই না, গভর্নমেন্টই এটা বেশি ইনসেনটিভ দিচ্ছে, ভেরি লো পেমেন্ট। এটা ফ্রি অ্যাপস পেয়েছেন, যে কারণে কি হচ্ছে আমরা কিন্তু এই যে এটা করছি। তাহলে পজিটিভ, এটাকে আমরা বলি পজিটিভ টেকনোলজি। তাহলে পজিটিভ টেকনোলজি যদি বেশ হয় তাহলে আমরা কি করবো, সাপ্লাই বাড়াই দিব না? জুমটা ফ্রি পেয়েছি, পজিটিভ টেকনোলজি পেয়েছি, সাপ্লাই বাড়াই দিলাম। তারপরে কি হলো, তারপরে যেটা হলো যে জুমটা যদি খুব এক্সপেন্সিভ হতো, এক্সপেন্সিভ এর মধ্যে কিন্তু আছে গুগল মিটের কিছু দেখবেন যে বেশিরভাগ ইউনিভার্সিটি গুগল মিট ইউজ করছে না। তো কেন করছে না? বিকজ হচ্ছে সেটা এক্সপেন্সিভ, বা যেটাকে বলা যায় যে সেটা হচ্ছে গিয়ে প্রোভাইড করা পসিবল হচ্ছে না, তো সেই কারণে হচ্ছে গিয়ে করছে না। তো বিষয়টাই এরকম যে আমি যখন হচ্ছে গিয়ে ইন পজিটিভ টেকনোলজি পাবো, তখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আমাদের সাপ্লাইটা বেড়ে যাবে, আর যখন নেগেটিভ টেকনোলজি আসবে তখন সাপ্লাইটা কিন্তু কমে যাবে। এটাই হচ্ছে বিষয়। So এটা লেখেন, if there is positive technology the supply is high, নেগেটিভ টেকনোলজি হলে সাপ্লাই লো হবে। এটা ওই যে একই রকম ইনপুট প্রাইসের মতো। আচ্ছা, থার্ড কন্ডিশন যেটা আসে সেটা বলে ওয়েদার। আপনি কিছুই করলেন না, যে বাংলাদেশে যেটা আসলে হয়, ওয়েদার যদি ভালো হয় কিছুই করা লাগবে না, আপনার সাপ্লাই এমনি বেড়ে যাবে। যেমন আমি যেটা বলি, মৌসুমে কি হয় যে মৌসুমী ফ্রুটস গুলো আমরা খুব বেশি পাচ্ছি বিকজ সাপ্লাইটা বেশি, মানে ওয়েদার কন্ডিশনে এমন যে প্রচুর প্রোডাক্ট প্রডিউস হচ্ছে। মৌসুম চলে যায় তখন সাপ্লাই কমে যায়, কারণ ওয়েদার কন্ডিশন খারাপ হয়ে যায়। এখন ধরেন আমি অনেক ভালো মতো করে একটা ল্যান্ড প্রিপেয়ার করলাম, সুন্দর মতো খুব হাই কোয়ালিটি ফার্টিলাইজার দিলাম, সিড দিলাম, ফ্লাড হয়ে গেল, হবে আমার প্রোডাক্ট হারভেস্ট করতে পারবো কিছু? পারবেন কেউ? না ম্যাম। সব চলে যাবে। তো এখানেও এটা একটা আরেকটা ফ্যাক্টর থাকে, ওয়েদার কন্ডিশন লিখে রাখেন। থার্ড ফ্যাক্টর, ওয়েদার কন্ডিশন ভালো হলে সাপ্লাই ভালো হয়, কিছু না করলেও সাপ্লাই বাড়ে, এটা আল্লাহর রহমত, গডের রহমত। আর ওয়েদার কন্ডিশন খারাপ হলে সাপ্লাই কমে যায়, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, আর লাস্ট রিজন যেটা ওই ডিমান্ডের মতনই, দ্য নাম্বার অফ সাপ্লায়ার ইন মার্কেট। the number of supplier in market, third condition মানে fourth condition বা last condition যেটা। আপনি বললেন এটা আবার কি ম্যাডাম? ডিমান্ডের মতন, আমি ডিমান্ডে কি বলছিলাম, কোনো কিছু বাংলাদেশে কাজ করে না, কারণ কি অনেক মানুষ, একজন যদি 10 কেজি 1 কেজি করেও চাল কিনে প্রতিদিন 18 কেজি চাল, সরি 1 হিসাবই করতে পারতেছি না, 180 18 কোটি মানুষ কতগুলো চাল কিনবে, সরি আমার হিসাব নাই। তো ধরেন বাংলাদেশে যদি 18 কোটি মানুষ, তো আমি ধরলাম এর মধ্যে 9 কোটি হচ্ছে সাপ্লায়ার, হ্যাঁ? 9 কোটি মানুষ যদি 10 কেজি মানে 10 কেজি করেও সাপ্লাই দেয়, তাহলে কত হবে? 90 কোটি চাল সাপ্লাই হচ্ছে প্রতিদিন বাংলাদেশে। তাহলে ইউএসএ তে বেশি সাপ্লাই হবে না বাংলাদেশে বেশি সাপ্লাই হবে? না মালদ্বীপসে বেশি সাপ্লাই হবে না বাংলাদেশে বেশি সাপ্লাই হবে? চিন্তা করেন তো, বুঝাতে পারছি নাম্বার অফ সাপ্লায়ার কিভাবে কাজ করতেছে? So if the number of supplier is high, আমার সাপ্লাইও বাড়বে। In the number of supplier is low, the overall supply will be fall. তো এই কারণে মালদ্বীপসের সাথে যদি বাংলাদেশের কম্পেয়ার করেন, মালদ্বীপসে প্রতিদিন যে পরিমাণ প্রোডাক্ট সাপ্লাই হয়, বাংলাদেশে তার থেকে অনেক বেশি প্রোডাক্ট আমরা সাপ্লাই পেয়ে থাকি। আচ্ছা, তাহলে পয়েন্টগুলো আবার রিপিট করছি। The first point is input price, the second point is technology, then weather condition, and the last one is the number of supplier in market. ওকে, আজকে আমরা আমাদের ক্লাসের লাস্ট টপিকে চলে যাব, দ্যাট ইজ অ্যাবাউট ইকুইলিব্রিয়াম। এখানেও একটা মিস্টেক আমার করা আছে, ইকুইলিব্রিয়াম এন্ড কার্ভ লেখা, এটা বলে ইকুইলিব্রিয়াম শুধু, কার্ভ আসবে না। এটা ড্র করলাম না, আজকে অনেকগুলো ছবি আপনাদেরকে দিয়ে
আঁকিয়েছি বলে এটা যাব না, জাস্ট টাইটেল দিয়ে রাখেন ইকুইলিব্রিয়াম। এখানে আমি কি করেছি, এখন ধরেন অমিতের মাথায় প্রশ্ন চলে আসলো, আচ্ছা এই যে ম্যাডাম ডিমান্ড বললো, ডিমান্ডটা কি ছিল, এই যে ব্লু কালার দিয়ে আমি ডিমান্ড কার্ভ রেখেছি, বলছে এটা ইট হ্যাজ এ নেগেটিভ রিলেশনশিপ উইথ প্রাইস, প্রাইস বাড়লে ডিমান্ড কমে, প্রাইস কমলে ডিমান্ড বাড়ে। সাপ্লাইয়ের কি উল্টা, পজিটিভ রিলেশনশিপ, প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, প্রাইস কমলে সাপ্লাই কমে যায়। তাহলে আমি প্রোডাক্ট কিনবো কিভাবে, দুইজন তো দুই দিকে যাইতেছে, তাই না? ধরেন আমি সাপ্লায়ার, আপনি মানে আপনি বায়ার, আমি বলতেছি প্রাইস বাড়লে আমি বেশি সাপ্লাই দিব, আর আপনি বলতেছেন প্রাইস বাড়লে আমি কম কিনবো, তাহলে কি আমার আপনার মিল হবে কোনো? হবে স্যার ম্যাডাম মিল? ম্যাম তাহলে আমাদের মিলটা কোথায় হবে? আমাদের মিল, তাহলে আমরা কিভাবে মার্কেটে যাই কেনাকাটা করব, কিভাবে মার্কেট প্রাইসটা পাবো? সেটার জন্য ইকুইলিব্রিয়ামে আসা। খুব সুন্দরভাবে এই ছবিতে দেওয়া হয়েছে। If you draw a random demand curve, কিচ্ছু করতে হবে না, just এরকম একটা downward sloping random demand curve আঁকবেন and a random supply curve, you will find out there is only one point. Again I mentioned there is only one point where the demand curve and the supply curve passes each other. একটা পয়েন্ট পাবো যেখানে দুজন, হ্যাঁ বলেন। আমি এখানে কি ডিমান্ড এন্ড সাপ্লাই কি সেম? হ্যাঁ এই তো, কে বলছেন? আল্লাহ, উনি তো আমার থেকে বেশি জানে। নাসিম বলে ফেলছেন, উনি আমার থেকেও বেশি জানেন। হ্যাঁ এখানে ডিমান্ড এন্ড সাপ্লাই সেম, একদম সেম। বেশি আচ্ছা জানি না, আমি এটা পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে। তো যিনি বলে ফেলছেন মানে যে মানে এটাই মানে জেনে উনি অলরেডি আইডিয়া রাখেন। সো এই পয়েন্টে যেটা হয় আমাদের ডিমান্ড এন্ড সাপ্লাই সেম। কিভাবে সেম হচ্ছে এটা একটু বলছি, একটু দেখেন এই পয়েন্ট থেকে আমরা কি পেলাম, অবভিয়াসলি একটা প্রাইস পেলাম সেখান থেকে একে, এবং সেই পয়েন্ট থেকে আবার একে একটা কোয়ান্টিটিও পেলাম। এখন দেখেন এর প্রাইসটা পেলাম হচ্ছে পি স্টার, কোয়ান্টিটিটা পেলাম হচ্ছে কিউ স্টার। সাধারণত স্টার দিয়ে দেখা ইকুইলিব্রিয়াম দিয়ে কোয়ান্টিটি এন্ড প্রাইসটা। তো পি স্টার প্রাইস আমরা কি দেখতে পাচ্ছি, এট দ্য পি স্টার প্রাইস দ্য সাপ্লাই কতটুকু দেখি তো, দেখলাম পি স্টার ওকে সাপ্লাই কার্ভকে এই ডট পয়েন্ট পাস করে গেছে, সো কোয়ান্টিটি ইজ কিউ স্টার। একইভাবে মনে হলো এই পি স্টার পয়েন্টে দেখি তো ডিমান্ড কতটুকু, একইভাবে উনি এই গ্রিন কার্ভকেও এই কালো ডট পয়েন্টটাতেই পাস করেছে এন্ড দ্য কোয়ান্টিটি ইজ কিউ স্টার। তার মানে কি সাপ্লাইও যা ডিমান্ডও তা না এখানে। সো ইকুইলিব্রিয়াম কি, ইকুইলিব্রিয়াম একদম যদি কিচ্ছু না মনে থাকে তাহলে এই নাসিমের কথাটা বলবেন যে ইকুইলিব্রিয়াম ইজ দ্য সিচুয়েশন হোয়ার কোয়ান্টিটি ইজ জাস্ট ইকুয়াল দ্য সাপ্লাই, মানে কোয়ান্টিটি সাপ্লাইড ইজ জাস্ট ইকুয়াল দ্য কোয়ান্টিটি ডিমান্ড, এটুকু বললেই হবে। অর্থাৎ যেখানে সাপ্লাই আর ডিমান্ডটা সমান হয়, যেই পয়েন্টে আমি আমার সাপ্লাই এবং ডিমান্ডটাকে সমান পাবো, দেখতে পাবো যে এরা একজন আরেকজনের সমান, সেই পয়েন্টটাকে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলে থাকি। এবং এটা একটা পয়েন্টই হয়, এটা একটা পয়েন্ট, অর্থাৎ এটা আপনি মার্কেটে একটা পয়েন্টই পাবেন, আর কোথাও পাবেন না। বুঝতে পারছি বিষয়টা? মার্কেটে একটা জায়গায় পাবো যেখানে হচ্ছে আমার সাপ্লাইটা ডিমান্ডের সমান হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা ডেফিনেশনটা কিভাবে দেব, বইটা একটু শেয়ার করে দেখাতে পারি, যেহেতু বই আছে, একটু সময় অ্যালাউ করলে আমি বইটা দেখাতাম আপনাদেরকে। ও না এটা নাই, আচ্ছা আমি একটু স্টপ শেয়ারে যাচ্ছি, যে আমি একটু বইটা শেয়ার করছি। তাহলে ইকুইলিব্রিয়ামের ডেফিনেশনটা কি যাব, ইকুইলিব্রিয়ামটা হচ্ছে এরকম লিখবো, ইকুইলিব্রিয়াম ইজ এ সিচুয়েশন where the quantity demand is just equal the quantity supplied, এরকম একটা ডেফিনেশন আমরা বলি। ওয়েটটা আমি একটু ইকুইলিব্রিয়ামে যাচ্ছি, তাহলে পেয়ে যাবেন। সেম থিং আমি আপনাদের বলেছিলাম, আমি কিন্তু বই থেকে ছবিটা নিয়েছি। এই যে বইয়ে দেখেন একদম লাস্টে 77 পেজে আমার ডিমান্ড এন্ড সাপ্লাই নিয়ে স্টাডি করা। তো এখানে ইকুইলিব্রিয়ামের কথা বলেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইকুইলিব্রিয়ামের কথা, ডেফিনেশন তো অবভিয়াসলি পড়বেন, তো এখানে কিন্তু এটাই দেখাচ্ছে, এবং এখানে কোয়ান্টিটি দিয়ে দেখাচ্ছে। এখানে দেখালো যে $2 প্রাইসে ডিমান্ড এন্ড সাপ্লাই দুইটাই হচ্ছে 7 ইউনিটস, সো
এবং তারা পাস করে দিচ্ছে একজন আরেকজনকে, এটাই আমার হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। সো মেইনলি যে বিষয়টা এখানে দাঁড়াবে সেটা হচ্ছে when the quantity supplied will be just equal the quantity demand, তখন সেই পজিশনটাকে আমরা বলবো হচ্ছে কি ইকুইলিব্রিয়াম। বইয়ে দেখি ডেফিনেশন কি লেখা আছে। আমি ম্যান্টিয়ার বইটা পছন্দ করি, আপনাদের মনে হয় বলেছিলাম, কারণ যে এরকম পাশে সাইড নোট দিয়ে আবার ও ডেফিনেশন দিয়ে দেয়। বলছে দেখেন ইকুইলিব্রিয়াম ইজ সিচুয়েশন ইন হুইচ দ্য মার্কেট প্রাইস হ্যাজ রিচড দ্য লেভেল অ্যাট হুইচ দ্য কোয়ান্টিটি সাপ্লাইড ইকুয়ালস দ্য কোয়ান্টিটি ডিমান্ড। আচ্ছা, তো ইকুইলিব্রিয়াম থেকে আমরা যে প্রাইসটা পাই, আসছি এই যে ইকুইলিব্রিয়াম যেমন পাস করে গেল, এখান থেকে আমরা যে প্রাইসটা পাবো এখানে এটাকে আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস বলি, এবং ইকুইলিব্রিয়াম থেকে যে কোয়ান্টিটিটা পাই সেটাকে আমরা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বলবো। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম থেকে যে প্রাইসটা পাই এটাকে আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস বলবো, আর ইকুইলিব্রিয়াম থেকে যে কোয়ান্টিটিটা পাচ্ছি সেটাকে আমরা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বলবো। এবার আসি, এটা এটা আমি এখান থেকে আমি এক্সামে কোশ্চেন করব না, জাস্ট এটা একটু বুঝার জন্য, জাস্ট এটাকে হেডেক নিয়ে না, মানে যদি না বুঝি না বুঝলাম ওরকম হেডেক নিয়ে না, এটা পরের পেজে আছে, একটু জাস্ট গো থ্রু করবেন এটা জানার জন্য, জানা যাচ্ছে, বাট এখান থেকে কোশ্চেন করবো না, এটাও বলে দিলাম। সাপ্লাই এন্ড শর্টেজ, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের উপরের অংশটাকে আমরা সাধারণত সারপ্লাস সিচুয়েশন বলি, আর ইকুইলিব্রিয়ামের নিচের অংশটাকে আমরা সাধারণত শর্টেজ বলি। আমি আর 5 মিনিটস এর মতো ক্যারি অন করবো, এইটুকু সময় এটা বোঝাবো। জাস্ট একটু দেখি, একটু আগে আমরা দেখছিলাম আগের ছবিতে যে $2 প্রাইসে আমরা ইকুইলিব্রিয়ামে রিচ করেছি, যেখানে আমার কোয়ান্টিটি ছিল 7 ইউনিটস অফ প্রোডাক্ট। ধরেন অমিতের তো মনেই হতে পারে যে না আমি $2 প্রাইস ক্লেম করব না, আমি ক্লেম করবো $2.5 প্রাইস। তখন কি হবে দেখেন তো, দেখেন $2.5 প্রাইস, তাহলে প্রাইস একটু বেড়ে গেল। সেই প্রাইসে আমি এই যে ডিমান্ড এবং সাপ্লাই কার্ভে দুটো পয়েন্ট আঁকলাম, মানে এই যে স্ট্রেট লাইন আঁকলাম, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমি এই যে আমি স্ট্রেট লাইন আঁকলাম, আমি একেই দেখাচ্ছি। সেখান থেকে আমি দেখলাম যে আমার সাপ্লাই কার্ভকে যে পয়েন্টে ছেদ করে গেল সেখান থেকে পেলাম হচ্ছে $2.5 প্রাইসে আমার ডিমান্ডটা হচ্ছে 4 ইউনিটস, আর সাপ্লাইকে যে পয়েন্টটা পাস করে গেল সেখান থেকে আমি পেলাম সাপ্লাই হচ্ছে 10 ইউনিটস। বিষয়টা আসলে কি দাঁড়ালো, বিষয়টা আসলে দাঁড়ালো এখানে প্রাইসটা একটু বেড়ে গেল। সো প্রাইসটা যখন বেড়ে গেল, প্রাইস বাড়লে আমরা কি হবে, অ্যাজ এ সাপ্লায়ার আমরা সাপ্লাই বাড়াই দিব, এই কারণে যখন প্রাইসটা বেড়ে গেল অ্যাজ এ সাপ্লায়ার আমরা সাপ্লাই বাড়াই দিলাম। কিন্তু প্রাইস বাড়লে আমরা কনজিউমাররা কি করি স্যার ম্যাডাম, ডিমান্ড কমাই দিই, তো আমরা ডিমান্ড কমাই দিলাম, 7 থেকে 4 ইউনিটে চলে গেলাম। তো এই সিচুয়েশনে কি হবে, মার্কেটে বেশি প্রোডাক্ট চলে আসবে কিন্তু আমি কি কম কিনবো না, মার্কেটে 10টা প্রোডাক্ট চলে আসছে কিন্তু আমি কিনতে চাচ্ছি কয়টা, 4টা। তাহলে কি অতিরিক্ত প্রোডাক্ট আছে, এটাকে আমরা বলি সারপ্লাস বাই এক্সেস সাপ্লাই। যে বলি না মার্কেটে সাপ্লাই বেড়ে গেছে, বেশি বেশি তরমুজ আছে কেউ কিনতেছে না, এটা হচ্ছে সেই সিচুয়েশন। আচ্ছা, এবার আসি, এটা লোয়ার প্রাইস ক্লেম করলাম, কোন একটা কারণে প্রাইসটা লো হয়ে গেল, $2 না, একটু কম প্রাইস দিলে কি হয়, তো দেখি কম প্রাইসে কি হয়, যখন প্রাইসটা কমে গেল ঠিক সেম ওয়ে এটা দেখলাম যে আমার সাপ্লাই কার্ভ একটা পয়েন্টে ছেদ করে গেল, সেখান থেকে আমরা পেলাম হচ্ছে কি সাপ্লাই 4 ইউনিটস, আর ডিমান্ড একটা পয়েন্টে পাস করে গেল, সেখান থেকে আমরা ডিমান্ড পেলাম 10 ইউনিটস। আসলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা এরকম দাঁড়ালো যে যেহেতু প্রাইস কমে গেল, কম প্রাইসে অ্যাজ এ কনজিউমার আমি কি করবো, আমি বেশি কিনতে যাব, কম প্রাইস মানে বেশি কিনতে চাই, এই জন্য আমার ডিমান্ড একটু বাড়লো, 7 থেকে 10-এ চলে গেল, ইকুইলিব্রিয়াম পাস করে চলে গেলাম। আর সাপ্লায়ার কি হবে, সাপ্লায়ার চিন্তা করলো প্রাইস কমে গেছে আমি বেশি সাপ্লাই দেবো, অসম্ভব, সে সাপ্লাই কমাই দিল। তো তখন কি হবে, আমি বাজারে যে বেশি বেশি ওয়াটারমেলন কিনতে চাচ্ছি কিন্তু আছে ওয়াটারমেলন নাই, দাম কম, সাপ্লায়ার দিবে না, আছে ওর কোল্ড স্টোরেজেও রেখে দিচ্ছে, দিবে না। বুঝতে পেরেছেন, এটাকে বলে শর্টেজ। এই শর্টেজটা থেকেই আসলে এই যে সিন্ডিকেটের ক্রিয়েটটা হয়, যেখানে হচ্ছে ওরা একটা কৃত্রিম ভাবে শর্টেজ ক্রিয়েট করে, প্রাইসটা হয়তো তখন একটা চট করে একটা ফল করে মানুষজন বেশি কিনতে চায়, তখন হচ্ছে ওরা সব প্রোডাক্ট সিন্ডিকেট করে ফেলে, মানে স্টোর করে ফেলে, এবং তখন যখন দেখা যায় মানুষ যেহেতু কিনতে চাচ্ছে, ডিমান্ডটা বেড়ে গেছে, তখন সেই ক্ষেত্রে তারা যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে যে হঠাৎ করে একটা দাম বাড়ায় দেয় এবং প্রোডাক্টের সাপ্লাই দিতে, যেহেতু আমার প্রোডাক্টের ডিমান্ডটা বেড়ে গেছে আমি প্রোডাক্টটা কিনতে চাচ্ছি,
তখন হচ্ছে গিয়ে সেখানে একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি কিনা এই যে এক্সেস প্রাইস বাড়া, যেমন যেভাবে পেঁয়াজের দাম বা অন্যান্য প্রোডাক্টের দাম কৃত্রিম ভাবে বাড়ানো হয়েছিল এরকম। আচ্ছা, সো আজকে আর আমরা আগাবো না, আমি আবার একটু রিপিট করছি। আজকে আমরা সাপ্লাই পোর্শনটা শেষ করলাম, আমরা যে চ্যাপ্টারটা ছিল, এবং আমি বলেছি যে ফাইনাল যদি আমাদের ভাইভা পোর্শন থাকে, সেখানে আমার কোশ্চেন করার জন্য ওয়ান অফ দ্য ফেভারিট চ্যাপ্টার ইজ দিস চ্যাপ্টার। এবং টু বি অনেস্ট, এটা থেকে পুরো একটা মিডের কোশ্চেন করে ফেলা যাবে, ফাইনালে কোশ্চেন করে ফেলা যায়, এরকম একটা চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টার। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি আমি একটা নতুন রেফারেন্স বুক আপনাদের দিব, যেখান থেকে হচ্ছে আমরা জিডিপি সম্পর্কে জানবো, একটা দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে এই যে বাজেট, অ্যাকচুয়ালি বাজেট সম্পর্কে জানবো। একই সাথে আমরা জানবো আসলে মেইন কথা, আমরা এরপরে ম্যাক্রো ইকোনমিক্সে চলে যাচ্ছি, ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলোতে যাব। তো সেখানে আমাদের জিডিপি আসবে, আনএমপ্লয়মেন্ট আসবে এবং ইনফ্লেশন, এই তিনটা টার্ম আসবে। এটার জন্য আমি নতুন একটা রেফারেন্স বই দিব, সেই রেফারেন্স বই চ্যাপ্টার 4 and 5 আমরা ফলো করব, এবং 2-3টা স্লাইডও দিব, কিছু এক্সট্রা কিছু জিনিসপত্র দিব। তো মেইনলি কেন আমরা জিডিপি, জিএনপি বা ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্টে পড়তে যাব, দেখেন আপনি যখন অ্যাজ এ পলিসি মেকার অর্থাৎ একজন ম্যানেজার হিসেবে কাজ করবেন, আপনার দেশের বাজেটটা বুঝতে হবে, যে বাজেটটা কিভাবে কাজ করছে, কোন দিকে যাচ্ছে। তো যদি সেক্ষেত্রে আপনি নাই বুঝেন যে বাজেটটা কোন দিকে যাচ্ছে, আমার ইকোনমিটার গ্রোথ বা এই যে গ্রোথ রেট, আমরা এখানে কিন্তু ম্যাথস পোর্শন আসবে, তো এই যে গ্রোথ রেট ক্যালকুলেশন করা, আপনি বুঝেনই না যে বাংলাদেশে বলতেছে যে, এই যে আমি আজকে দেখলাম, কালকে টিভিতে দেখলাম যে নেক্সট ইয়ার বাংলাদেশের গ্রোথ রেট এই যে 2021-এ হবে হচ্ছে 5%। 5% জিডিপি গ্রোথ রেট বলতে কি বুঝে, আপনি এটাই বুঝেন না, আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি মার্কেটে নতুন প্রোডাক্ট ছাড়বেন কিনা, এরকম বিষয়গুলো আসে। তো এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে আমরা যেটা করব যে আমরা কাজ করব। তো এই কারণেই বলছিলাম যে তারপরে ইনফ্লেশনের সাথে আপনার প্রাইস লেভেলের একটা সম্পর্ক থাকে, সরি ইনফ্লেশনের সাথে হচ্ছে আনএমপ্লয়মেন্টের মানে বেকারত্বের সাথে কিন্তু আবার প্রাইস লেভেলের একটা সম্পর্ক থাকে, সেখানে আমরা হচ্ছে স্টাডি করতে যাব। আবার তারপরে হচ্ছে সরি আমি একটু চলে গেছিলাম। তো তারপরে হচ্ছে গিয়ে, তো এই যে এগুলো সবকিছুই, এই ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলো আমাদের যে কোনো ক্ষেত্রে আমরা যখন অর্গানাইজার হিসেবে কাজ করব, আমাদের এই ইন্ডিকেটর হিসেবে এই ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলো কাজে দেবে। তো আমরা ইন্ডিকেটর গুলো সম্পর্কে জানবো, এবং এখান থেকে কিভাবে প্রেডিক্ট করা যায় বা এগুলো কিভাবে আমাদের ফিউচারে আমাদের যে কোনো ডিসিশন মেকিং এ হেল্প করে, সেগুলো নিয়ে আমাদের স্টাডি করা হবে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ফিল ফ্রি টু আস্ক মি, দেন আমি শেষ করবো। আর আমাদের নেক্সট ক্লাসটা ফ্রাইডেতে হবে না, আমরা ফ্রাইডে বিশেষ দিন, আমরা বিশেষ দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করবো, এই জন্য আমরা ক্লাসটা অ্যাডভান্স নিব। তো আমাদের ক্লাসটা হবে হচ্ছে ওয়েডনেসডে 7 PM। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, ইভেন আমিও যদি প্রবলেমে থাকে তাহলে তার নিতে পারবো না। তো ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে, সবাই ভালো থাকে, আমিও সুস্থ থাকি, ইনশাল্লাহ Wednesday 7 PM এ নিব। If you face any kind of problem regarding like office problem, যে অফিস থেকে বের হয়ে তো 7টার দিকে বাসায় আসা সম্ভব না, যদি এরকম হয়, যদিও এখন তো লকডাউন যেহেতু চলে আসার কথা, তো সেই ক্ষেত্রে আপনি কিছুক্ষণ পরে হলে জয়েন করতে পারেন, আই উইল কনসিডার দ্যাট। ম্যাডাম, লকডাউন কি কন্টিনিউ হবে? অ্যাজ ফার আই নো হওয়ার কথা। করছে ভাই 14 তারিখ থেকে 7 দিন আবার। আমি এখনো টিভি দেখিনি, বা আজকে নিউজ পেপারও দেখিনি, এখনো দেখবো, তো জানি না, তবে করার কথা এটুকু আমি জানি। ঠিক আছে, কিন্তু যেরকম মানে যেরকম লকডাউন এইটাই এরকমই চলবে, যেহেতু আসলে সংক্রমণের হার তো কমছে না, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে আজকে যা যা পড়িয়েছে? আচ্ছা, তাহলে শেষ করে দিলাম, সবাই ভালো থাকবেন। এখন আসরের ওয়াক্ত হয়ে গেছে, শুক্রবার আসরের ওয়াক্ত থেকে মাগরিবের ওয়াক্ত, আমি এটা সবসময় বলি প্রত্যেকটা ক্লাস শেষে, এটা খুব 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 হোল উইকের মধ্যে সবচেয়ে ভালো সময় দোয়া কবুল হওয়ার। কাইন্ডলি আসরের নামাজটা পড়বেনই পড়বেন, এটা কোনো যাতে মিসিং না হয়, এবং প্রে করবেন, যে যে ধর্মেরই হন প্রে করবেন। আমাদের জন্য
মানে প্রেশাস টাইমটা সবার জন্য সেম, সব মানুষের জন্য সেম। ওকে, ঠিক আছে। ম্যাম আমাদের জন্য দোয়া রাখেন, হ্যাঁ আপনাদের জন্য অবশ্যই দোয়া থাকবে ম্যাম। অবশ্যই Okay, ma'am. অবশ্যই Thank you. অবশ্যই। ভালো থাকবেন সবাই, আলহামদুলিল্লাহ, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।